সোমনগর গ্রামে রাজু ডিম বিক্রি করত। ঠান্ডা হওয়ার কারণে গ্রাহকদের লাইন লেগে যেত। প্রত্যেক বছর ও শীতকাল আসার অপেক্ষা করত। নিউ ইয়ারের সময় এসে গেছিল। আজ রাজু লোকেদের গরম গরম অমলেট আর ডিম ফ্রাই করে খাওয়াচ্ছিল। কিন্তু প্রত্যেকবার গ্রাহকরা রাজুর দোকানে অমলেট খেয়ে খেয়ে বিরক্ত হয়ে গেছিল। ওরা কিছু নতুন চাইছিল। শুরুর দিনে বিক্রিও হলো, তারপর কিছুদিন পর বিক্রি অত আর হচ্ছিল না। এখন রাজুর দোকানে ডিম নিতে আর বেশি কেউ আসতো না। যারাই আসতো তারা ধারে বা ফ্রিতে নেওয়ার অছিলায় আসতো। একদিন রাজু আর তার বউ রেশমা ভাবলো, আজকে ভাবছি ডিমের দোকানটা বন্ধই রেখে দিই। আজকে আর তুমি ডিম সিদ্ধ করো না, কাল থেকে আমরা শুরু করব। যদি তুমি না যাও তাহলে আমাদের যে কজন গ্রাহক আছে তারা আমাদের হাত থেকে বেরিয়ে যাবে। আমি তো বলি তুমি আজ সাইকেল করে গিয়ে অন্য গ্রামে গিয়ে ডিম বেচো। গরম গরম ডিম সাইকেলে করে বেচলে হয়তো লোক কিনতে আসবে। তুমি ঠিকই বলেছো গিন্নি। তুমি কয়েকটা ডিম সিদ্ধ করে রেখে দাও, আমি সাইকেল নিয়ে গিয়ে বিক্রি করে আসবো। রাজু সাইকেলে করে ডিম বেচার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ল। আর একটুখানি বিক্রি করে সে যাচ্ছিল, আর তখনই ওর খেয়াল হলো গ্রামে গ্রামে গিয়ে ও সাইকেলে করেই ডিম বেচবে। কিছুক্ষণ পর দুজন লোক ওর কাছে ডিম কিনতে আসলো। এই যে দাদা, শুনছো? আরে এই যে ডিমওয়ালা দাদা, শোনো শোনো। বলো ভাই, কি লাগবে? আমার কাছে সেদ্ধ ডিম আছে, অমলেট আছে, আর ডিমের কারিও রয়েছে। তোমাদের কি লাগবে? আমাদের কিচ্ছু লাগবে না, কিন্তু তুমি আর কখনো এই জায়গাতে আসবে না, বুঝতে পেরেছো? এখানে অনেক আগে থেকেই আমাদের একটা ডিমের দোকান রয়েছে, যেটা খুব ভালো মতো চালু আছে। তুমি এখানে এসে আমাদের ব্যবসা নষ্ট করে দিচ্ছ। দাদা, আমারও তো দোকান ভালো চলছে না, তাই ভাবলাম যে আমি যদি গ্রামে গ্রামে দোকানে দোকানে ঘুরে এগুলো বিক্রি করি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এবার তুমি এখান থেকে যাও, আর কখন এখানে আসবে না। রাজু ওখান থেকে নিরাশ হয়ে চলে গেল আর সব কথা রেশমাকে গিয়ে বলল। মনে হচ্ছে এবার আমাদের অন্য কোনো ব্যবসা করতে হবে, না হলে আমাদের সংসার চালানো খুব কঠিন হয়ে দাঁড়াবে। কিন্তু আমরা এসব ছাড়া আর করবোইটা বা কি? এত বছর ধরে তো ডিমের দোকানই চালাচ্ছি আমরা। তুমি যদি এইটাও ছেড়ে দাও তাহলে তো কিছু বাঁচবেই না। রাজু ওই দিন নিরাশ হয়ে ঘুমিয়ে পড়ল আর কোনো একটা আইডিয়া খোঁজার চেষ্টা করতে লাগলো। এই যে শুনছো, আরে কোথায় গেলে? হ্যাঁ আসছি, বলো কি হয়েছে? আচ্ছা, যদি আমরা আমাদের ডিমের দাম কম করে দিই তাহলে হয়তো লোকেরা আমাদের ডিম কিনবেই কিনবে। কিন্তু আমাদের ডিম তো প্রথম থেকেই সস্তা। দাম যদি আরো কমিয়ে দাও তাহলে তো কোনো মুনাফাই থাকবে না, আমাদের পুরো পরিশ্রম বরবাদ হয়ে যাবে। রাজু আর রেশমা বসে বসে নিজেদের ডিমের ব্যবসা কি করে বাড়ানো যায় সেই সব নিয়ে চিন্তা ভাবনা শুরু করলো, কিন্তু কোনো ফল হচ্ছিল না। আমার কাছে একটা উপায় আছে। আমাদের মার্কেটে সোনার ডিম প্রচুর বিক্রি হয়। যখন আমি ছোট ছিলাম তখন ওখানে সোনার ডিমের কয়েন বানিয়ে বেচা হতো, আর ওটা ভীষণ সুস্বাদু আর ভীষণ সুন্দর দেখতে ছিল। তাই নাকি? তুমি ঠিক বলছো তো? যদি তাই হয় তাহলে আমরা আবার আমাদের দোকানে জমিয়ে বেচাকেনা করব। রেশমার কথা শুনে রাজু ওর বাপের বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেল। রাজু ওর শ্বশুর বাড়িতে গিয়ে সোনার ডিম কি করে বানানো যায় সেটা শিখতে লাগলো। কিছুদিন নিজের শ্বশুর বাড়িতে থেকে রাজু গোল্ডেন কয়েন এগের রেসিপি শিখে নিল। এমন একটা ডিম যেটা রান্না হওয়ার পর সোনার কয়েনের মতো দেখতে লাগে। রাজু রেসিপিটা শিখলো। নিজের গ্রাম সোমনগরে ফেরত এসে রাজু আবার দোকান শুরু করলো। এই যে শুনছো গিন্নি, আজকে দোকানে তুমিও এসো। আজকের দিনটা আমাদের জন্য বিশেষ। হ্যাঁ, আমি নিশ্চয়ই আসব। ভগবান আমাদের আশা নিশ্চয়ই পূরণ করবেন। রাজু আর রেশমা এই নতুন রেসিপি নিজের দোকানে শুরু করে দিল। আর যেরকমই ওরা ভেবেছিল সেরকমই হলো। প্রথম দিনের শুরুতেই ওদের প্রচুর বিক্রি হলো। আস্তে আস্তে পুরো শহর আর গ্রামে সোনার কয়েনের খবর ছড়িয়ে পড়ল। প্রথম মাসেই ওরা সারা বছরের মুনাফা করে নিয়েছিল। নিউ ইয়ারের সময় এসে গেছিল। দুজন ভীষণ খুশি ছিল, কিন্তু সঞ্জয় আর তার স্ত্রী নীতা এসব দেখে একদম খুশি ছিল না।
সঞ্জয় রাজুর সাথে নিজের সিঙ্গারার দোকান লাগাতো। রাজুর ডিমের দোকানে ভিড় হওয়ার কারণে সঞ্জয় হিংসে করতে লাগলো। দেখছো গিন্নি, এই ব্যাটা রাজু তো দেখছি সবাইকে ওর ডিম খেতে বাধ্য করে দিয়েছে। আর নয় তো কি, আমাদের ব্যবসা তো শেষ হয়ে যাবে। এই রাজুর না একটা ব্যবস্থা করতেই হবে আমাকে। পরের দিন সঞ্জয় আর তার বউ একটা আইডিয়া বার করলো যে ওরা রাতে রাজুর দোকানটা গায়েব করে দেবে। আর রাত হতেই দুজন স্বামী স্ত্রী মিলে রাজুর হাত গাড়ি চুরি করে ধাক্কা মেরে খাদের মধ্যে ফেলে দিল। সকাল হতে রাজুর তো মাথায় হাত, ওখানে তো ওর দোকান ছিলই না। রাজু আর রেশমার তো কেঁদে কেঁদে খারাপ অবস্থা হয়ে গেল। ওরা দুজন একদমই ভেঙে পড়েছিল। দুজনেই হতাশ হয়ে বাড়ি ফিরে আসলো। রাজু বলতে লাগলো, আমাদের সাথে সব কি হচ্ছে? হ্যাঁ, ঈশ্বর কেন এরকম করছেন? এখনো কিচ্ছু শেষ হয়ে যায়নি। আমরা এখনো আমাদের ব্যবসা আবার শুরু করতে পারি। যে কোনো জিনিস শুরু করলে এরকম নজর লেগে যায়। একদিকে রাজু আর রেশমার অবস্থা খারাপ, অন্যদিকে সঞ্জয় আর নিতা দুজন ভীষণ খুশি ছিল। ওদের সিঙ্গারার ব্যবসা খুব ভালো চলছিল। রাজু আর রেশমা পুরো ব্যাপারটা বুঝে গেল। ওরা বুঝতে পেরে গেছিল যে এই সব কিছু যা ঘটেছে এর পেছনে সঞ্জয় আর নিতার হাত রয়েছে। আমরা যদি আবার আমাদের দোকান বানাতে চাই তাহলে তো সময় আর টাকা দুটোই তো লাগবে, আর ততদিনে তো ঠান্ডাও চলে যাবে। আমরা যদি আমাদের বাড়িতেই এই ব্যবসা আবার শুরু করে দিই, এতে আমাদের গ্রাহক আমাদের কাছেই থাকবে। আর তারপর কিছু পয়সা জমা করে পরের সিজনে আমরা আবার হাতগাড়ি বার করতে পারবো। রাজু আর রেশমা নিজেদের বাড়িতেই নিজেদের ডিমের ব্যবসা শুরু করে দিল। বড় বড় পোস্টার লাগিয়ে ওদের ব্যবসা ভালোই চলতে লাগলো। তুমি একদম ঠিক কথাই বলেছিলে। দেখো, আমাদের দোকানে আবার ভালো রকম বেচাকেনা শুরু হয়েছে। রাজু আর রেশমার ঘরের দোকান দেখে সঞ্জয় আর নিতা ভীষণ বিরক্ত হলো, আর ওদের সিঙ্গারার দোকান বন্ধ হয়ে গেল। ধীরে ধীরে ওদের দোকানের গ্রাহকও রাজুর দোকানের ডিম খেতে শুরু করলো। রাজু আর রেশমার নিজেদের হাতগড়ির দোকান আবার শুরু করলো। দেখতেই দেখতে ওদের গোল্ডেন কয়েন এগস পুরো শহরে ফেমাস হয়ে গেল। হস্তিনগর নামের একটা গ্রাম ছিল। ওখানে কমলেশ একটা ফ্যাক্টরির মিলে কাজ করত। তার স্ত্রী বিভা লোকের বাড়িতে গিয়ে কাজ করে একটু পয়সা রোজগার করত, আর নিজের বাচ্চাদেরকে স্কুলে ভালো শিক্ষা দেওয়ার পুরো চেষ্টা করত। কমলেশের ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল যে বড় হয়ে ও নিজেই ব্যবসা করবে, কিন্তু ব্যবসা করার জন্য তার কাছে পয়সাই ছিল না। যখনই কিছু টাকা কমলেশ জমা করত, কমলেশ ওই টাকাগুলো দিয়ে মদ খেয়ে নিত। কমলেশের এই মদের অভ্যাসের কারণে তার স্ত্রী আর বাচ্চারা সবাই খুব দুঃখিত ছিল। কমলেশ মিলে কাজ করে যত টাকাই রোজগার করত, সমস্ত টাকা দিয়ে ও মদ খেয়ে নিত। একদিন, তোমাকে তোমার এই নেশার অভ্যাস ছাড়তে হবে। এখন বাচ্চারা বড় হয়ে গেছে, এই কারণে বাচ্চারা খুব দুঃখিত থাকে। নেশা নেশা তো আমি গত এক সপ্তাহ ধরেই করিনি। আমিও তো এটাই চাই, আমার ছেলেটা বড় হয়ে অনেক বড় একটা মাপের মানুষ হয়। যেভাবে নেশা ছেড়ে দিয়েছো, সেইভাবে কোনো একটা ভালো কাজও খুঁজে নাও না। আমি কাপড়ের মিলে চাকরি করে মানুষের সাথে খুব ভালো সম্পর্ক স্থাপন করেছি। আমি যে কোনো ব্যবসায় শুরু করি না কেন, সেটা আমার ব্যবহারের কারণেই চলবে। কিন্তু তুমি এরকম করবে কি যাতে আমাদের ব্যবসা চলবে? তার আগে তুমি যদি আবার নেশা শুরু করে দাও, তাই আমি চাই আমার তান্ত্রিক মেশোর সাথে তুমি একবার দেখা করো। বিভা নিজের বরকে নিয়ে যায় নিজের মেশো তান্ত্রিকের কাছে, যাতে কমলেশ আবার নেশা না করতে পারে। কমলেশ নিজের বাচ্চার পড়াশোনা আর পরিবারের ভবিষ্যতের জন্য বিভার কথায় রাজি হয়ে যায়। মেশো মশাই, ইনি হলেন আমার স্বামী। এনার কথাই আমি আপনাকে বলেছিলাম, ওনাকেই নেশা মুক্ত করতে হবে। ওম হ্রম ক্লিম বাগড়বল 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 বাগড়বল। আমার বেটা, আমি তোমার সমস্ত অসুবিধার কারণ জানি। তোমাকে আমি পুরোপুরি সুস্থ করে দেব। কিন্তু আমি গত কয়েক সপ্তাহ ধরে কোনো রকম নেশা করছি না। আমাকে এখান থেকে যেতে দিন। আমি আর কোনোদিনও নেশা করব না। আমি আগে থেকেই আমার পরিবারের ভবিষ্যতের ব্যাপারে চিন্তা করে রেখেছি। আমি তোমাকে কোনো কিছুই করছি না।
তোমার ভালোর জন্যই বলছি, নাশা আর নাশের মধ্যে শুধুমাত্র মাত্রার পার্থক্য রয়েছে। নেশা করতে শুরু করলে একদম সব শেষ হয়ে যাবে। তুমি এমনিতে কোন জিনিসের ব্যবসা করার কথা ভাবছো? আমি ধোসার ব্যবসা করার কথা ভাবছি। আমি ধোসা খুব ভালো বানাতে পারি, আর আমি একটা গাড়ি নিয়ে ধোসা বিক্রি করব। ইনি সত্যি বলছেন মেশো, ইনি সত্যি ডোসা খুব ভালো বানাতে পারেন। আর গত কিছু সপ্তাহ ধরে উনি নেশাও করছেন না। আপনি শুধু আমাদের পয়সা দিয়ে সাহায্য করুন। আমি ডোসা বানিয়ে ওনার সাহায্য করব, আর ওনার সাথেই ব্যবসা করব। তান্ত্রিক ওদেরকে কিছু টাকা দিয়ে দেয়, আর দ্বিতীয় দিনই ওই টাকাগুলো দিয়ে ওরা ডোসার একটা স্টল খুলে দেয়। কিন্তু যেরকম কমলেশ আর বিভা ভেবেছিল সেরকমটা হয় না। কমলেশের ডোসার দোকান মোটেই চলল না। মেশোর দেওয়া টাকা তো ব্যাস শেষই হতে চলেছে। বেশি সময় নেই আমাদের কাছে, নয়তো তোমাকে আবার মিলে গিয়ে কাপড়ের ব্যবসাই করতে হবে। ভগবান, আমি চেষ্টা তো করছি, কোনো প্রচেষ্টার বাকি রাখিনি। জানি না কিন্তু আমাদের ব্যবসা কেন চলছে না। আমরা দুজনই নিশ্চয়ই কোনো একটা ভুল করছি। আমরা আরো একদিন ডোসার দোকান লাগিয়ে দেখি। যদি ব্যবসা হয় তাহলে আমরা কাজ চালিয়ে যাব, নয়তো আমরা মেশোকে গিয়ে উপায় চেয়ে নেব। যেরকমটা তুমি বলবে ভাগ্যবান। তুমি আর তোমার মেশোমশাই তান্ত্রিক কম, বাঁদর আর বাঁদরওয়ালার খেলা দেখাতে পারো ভালো। বাঁদর আর বাঁদরওয়ালার খেলা যেন বেশি দেখাচ্ছ। বিভার কথা শুনে কমলেশ দ্বিতীয় দিনের জন্য তৈয়ারি শুরু করে দেয়। দ্বিতীয় দিন যখন কমলেশ আর বিভা দোকান খোলে তখন ওদের দোকানে ভিড়ই ভিড় ছিল, আর এটা দেখে ওরা দুজন খুব খুশি হয়। গতকালের তুলনায় তো আজকে অনেক ভালো বিক্রি হচ্ছে। ব্যাস ভগবান করুক যেন আমাদের দিনগুলো এভাবেই কাটে, আর আমরা উন্নতি করি, আর আমাদের উন্নতি হয়। এই টাকাগুলো দিয়ে তুমি নেশা করতে শুরু করো না যেন। আমাদেরকে এই টাকাগুলো পেশো মানে ওই তান্ত্রিককে ফেরত দিতে হবে। কমলেশ বিভার কথা না শুনে ওই টাকাগুলো থেকে কিছু টাকা বের করে নেয়, আর রাত্রিবেলা চুরি চুপি মদ খেয়ে এসে ঘুমিয়ে পড়ে। পরের দিন যখন কমলেশ আর বিভা আবার স্টল খোলে তখন ওখানে গ্রাহক আসে না। গ্রাহক না, বরং ওখানে একটা লোকও ছিল না। ওদেরকে ছাড়া অন্য ডোসার দোকানে অনেক ভিড় ছিল। এই লোকেদের আবার হলোটা কি? গতকালের গ্রাহকদের দেখে আজকে বেশি পরিমাণ ধোসা বানাবো বলে জিনিস নিয়ে এসেছি, আর আজকে যদি লোক না আসে তাহলে আমি এই জিনিসগুলো কি করব? বাকি সব দোকানে এত ভিড় লেগে রয়েছে, আর আমরা এখানে মাছি মেরে চলেছি। নিশ্চয়ই আমরা কোনো ভুল করেছি। এই জিনিসটা আমাদেরকে মেশোকে গিয়ে বলতে হবে। ওখানে যাওয়ার আমাদের কোনো প্রয়োজন নেই, এটাকে আমরা বন্ধ করে দেব। প্রথমে তো কমলেশ বিভার কথা মানল না, কিন্তু জেদ করার কারণে বিভা কমলেশকে নিজের মেশো মানে তান্ত্রিকের কাছে নিয়ে যায়। তান্ত্রিকের কাছে যাওয়া মাত্রই কমলেশ বুঝে যায় যে ওখানে কিছু একটা হতে চলেছে। ওম হিং ক্লিং ওং হিম ক্লিং বং, বল বাগড় বল, আমি সব কিছু জানি। তোমরা এখানে কেন এসেছো? বিভা, তুমি নিজের দুশ্চিন্তা নিজের সাথে নিয়ে এসেছো। আমি দুঃখ সাথে নিয়ে এসেছি? আমি কিছু বুঝতে পারলাম না। তান্ত্রিকের কথা শুনে কমলেশ মুখ লুকোতে শুরু করে দেয়। বাগড় বল, আমাকে কিচ্ছু লুকাবে না, আর স্বয়ং নিজের সামনে এসে নিজের ভুলটা স্বীকার করো, আর না হলে তুমি এইভাবেই মুখ লুকিয়ে ঘুরে বেড়াবে। এখন নিজেই এগিয়ে এসো আর নিজের ভুল স্বীকার করে নাও। উনি এরকম কি করেছেন আপনি আমাকে বলুন। এনাকে তো আমি দেখে নেব, আমি ওনাকে ছাড়বো না। যদি তুমি আগেই ভালো করে মন দিয়ে শুনতে তাহলে আজকে এই প্রশ্ন উঠতোই না। আমি তো এরকমটা কোনো কিছুই করিনি, আমার তো কোথাও কোনো রকমের কোনো ভুল হয়নি। বাগড় বল, বাগড় বল, আমি এর আগেই বলেছিলাম যে, আমি তোমাকে অনেক আগেই বলেছিলাম যে নেশা করা ছেড়ে দাও, কিন্তু তুমি সেটা শোনোনি। তুমি যেই দিনই নেশা করেছো, মদকে স্পর্শ করেছো, সেই দিন তোমার দোকান কিন্তু আর চলেনি। কমলেশের কথা জেনে যাওয়ার পর ও নিজেই সামনে এসে বলতে শুরু করে, মেসমশাই, আমাকে ক্ষমা করে দিন, আমি আর এরকম ভুলটা কখনো করব না। প্লিজ আমাকে ক্ষমা করে দিন, না জেনে এরকম ভুলটা করে ফেলেছি।
কিন্তু তুমি এরকম কি করেছো? বিভা আর তান্ত্রিকের ভয়ে কমলেশ ওনাকে সমস্ত সত্যি কথা বলে দেয়। আমি প্রতিদিন রাতে ঘর থেকে পয়সা চুরি করে মদের নেশা করতাম, আর যেদিন আমার ব্যবসা ভালো চলেছিল সেই দিনও আমি নেশা করেছিলাম পয়সা চুরি করে। আমাকে ক্ষমা করে দিন, আমি এরকমটা দ্বিতীয়বার কখনো করব না। কমলেশের ক্ষমা চাওয়ার পরই তান্ত্রিক বললেন, বাগড়বল, ক্ষমা তোমাকে একটা শর্তের ওপরই করা যাবে। যদি ভবিষ্যতে তুমি তোমার ব্যবসা খুব ভালো এবং আর সততার সঙ্গে করো, তাহলে তোমার সমস্ত মনোকামনা তখন পূর্ণ হবে। আমি সমস্ত শর্ত মানতে রাজি আছি, আর আমি ভবিষ্যতেও প্রচুর পরিশ্রম করব। আর হেই নাও আমার তরফ থেকে ম্যাগি। আর ভবিষ্যতে তুমি ধোসা নয়, ম্যাগি বানিয়ে বিক্রি করবে। তোমার স্ত্রী ম্যাগিও কিন্তু খুব ভালো বানায়, আর তুমি ধোসা। যেন তোমরা দুজনে মিলেমিশে ম্যাগি ধোসা বিক্রি করো। তোমরা দিনে 2 গুণ আর রাতে 6 গুণ উন্নতি করবে। বাগড়বল। বিভা ওই ম্যাগি তান্ত্রিকের কাছ থেকে নিয়ে নেয়, আর পরের দিনই বিভা আর কমলেশ ম্যাগি ডোসা বানানো শুরু করে দেয়। সেই দিন থেকে ম্যাগি ডোসার নামে কমলেশের দোকান চলতে শুরু করে। কমলেশ আর বিভার ম্যাগি ডোসা প্রসিদ্ধ হয়, আর ওরা এত টাকা রোজগার করে যে ওরা কিছুদিনের মধ্যেই 3টে আরো দোকান খুলে দেয়, আর কিছু লোকেদেরকে কাজেও রেখে নেয়। কমলেশ নেশা করাও ছেড়ে দেয়, আর দুজনই খুশি খুশি থাকতে শুরু করে। श्याम और रीमा पति पत्नी थे। दोनों अपने बच्चों के साथ मनाली में रहते थे। दिन में श्याम और रीमा मैगी बेचते और शाम होते ही दोनों मोमोज बेचना शुरू कर देते। उनके मोमोज का व्यापार खूब चलने लगा। जो लोग मनाली घूमने जाते वो जरूर उनके यहाँ मोमोज लेने चले जाते और बड़े चाव से खाते। लोगों को श्याम के मोमोज ज्यादा पसंद आते। रीमा की बनाई हुई मैगी कोई नहीं पूछता। इससे श्याम और रीमा में अनबन होने लगी। भाग्यवान, आज क्या बनाया है खाने में? वैसे तुम्हारे हाथ की मैगी खाए कई दिन हो गए हैं। जी ठीक कहते हैं आप, बना लीजिए मेरा मजाक। मैं तो हूँ ही इसी लायक। बाहर के लोगों को मेरी मैगी पसंद नहीं आ रही, और ऊपर से आप भी शुरू हो गए। रीमा गुस्से से किचन में चली जाती है। एक दिन श्याम की दुकान पर एक आदमी आया और कहने लगा, भाई साहब, आपके मोमोज लाजवाब हैं। ऐसे मोमोज मनाली तो क्या पूरी दुनिया में कहीं नहीं मिलेगा। मेरा तो जी चाहता है भाई कि मैं आपके हाथ चूम लूं। तारीफ सुने कई दिन हो गए थे, आज आप आए हैं। ये सारी चीजें सुन सुनकर थक गया हूँ मैं। कुछ नया बोलिए। बस ध्यान रखिएगा, आपकी सफलता चरम सीमा न छू ले। सफल हूँ इसलिए घमंड भी है। आदमी इतना कहकर वहाँ से चला जाता है। श्याम की सफलता को देखकर कई और लोगों ने वहाँ पर मोमोज का ठेला लगा दिया। लगता है हमारे व्यापार को किसी की नजर लग गई है। मैंने आपको कहा था ना, ज्यादा हवाबाजी मत कीजिए। देखिए, हमारा व्यापार देखकर ही कई लोगों ने मोमोज का ठेला खोल लिया है। तुम इसकी चिंता मत करो। लोग व्यापार नहीं, व्यवहार देखकर खरीदारी करते हैं। और वही लोग व्यापार और व्यवहार करके हमसे आगे निकल जाएंगे, और हम कुछ नहीं कर पाएंगे। कोई न कोई तरकीब हमें निकालनी होगी, वरना तुम्हारी बातें सच हो जाएंगी। श्याम रीमा की बातों को अनदेखा कर देता है। कुछ ही दिन बाद उनका व्यापार ठप हो जाता है। श्याम इस बात से चिंतित हो जाता है। एक दिन बाजार से श्याम व्यापार के सामान ला रहा था, तब उसका एक्सीडेंट हो गया और उसे चोट लग गई। जख्म गहरे होने के कारण डॉक्टर ने बोला कि श्याम को 3 महीने तक आराम करना है। आपको इनका ज्यादा ख्याल रखना होगा। इनसे कहिए पहले की तरह काम ना करें, आराम करें। श्याम काम ना कर पाने के कारण दुखी हो जाता है और घर की तकलीफ देखकर रीमा से कहता है, ये कैसा समय आ गया है हमारे जीवन में। मैं तुम्हारी मदद नहीं कर सकता। तुम अकेले ये सब कैसे देखोगी। इस वक्त मैं परिवार की मदद ना करने की वजह से सच में बहुत दुखी हूँ। आप घर की चिंता मत कीजिए। मैंने बच्चों को छुट्टी मनाने मायके भेज दिया है। कुछ दिन मैं आपका ख्याल रख के घर चला लूंगी। काश मैं भी तुम्हारी मदद कर पाता। रीमा ने अपना व्यापार फिर से शुरू कर दिया।
श्याम की मदद ना मिलने की वजह से वो सिर्फ मैगी ही बनाकर बेच पाती और ठीक ठाक व्यापार हो जाता। एक दिन सुबह रीमा ने अपनी दुकान खोली ही थी कि वहां पर एक गरीब बुढ़ा भीख मांगते हुए रीमा की दुकान पर आ गया। गरीब बुढ़ा रीमा को दुकान पर देखकर श्याम को ढूंढने लगता है। बेटी, यहाँ पर एक बेहतरीन मोमोज वाला नौजवान रहा करता था, वो कहाँ चला गया? बड़े दिन हो गए उसने मुझे मोमोज नहीं खिलाए। जी, वो मेरे पति हैं। उनका कुछ दिन पहले एक्सीडेंट हो गया, इस वजह से अब हम सिर्फ मैगी बेचते हैं। मैं आपको मैगी खिला देती हूँ, आप इसे खा लीजिए। रीमा ने उस गरीब बुढ़े को मैगी परोसी। मैगी खाते ही बुढ़े ने कहा, लाजवाब, ऐसा स्वादिष्ट मैगी मैंने आज तक नहीं खाया। तुम दोनों पति पत्नी के हाथों में जादू है। भगवान तुम्हारा भला करे बेटा। गरीब बुढ़े की बात सुनकर रीमा को अच्छा लगा और उसने मैगी के पैसे मांगे। जी धन्यवाद, चलिए मैगी के पैसे दीजिए। पैसे? कौन से पैसे? मैंने कभी तुम्हारे पति को पैसे नहीं दिए। मैं जब भी आता था वो मुझे फ्री में ही मोमोज खिला देता था। सुबह सुबह आकर इन्होंने दिन की शुरुआत ही ऐसी कर दी। आज का तो दिन ही बड़ा कठिन बीतने वाला है। गरीब बुढ़ा वहाँ से जाने ही वाला था, लेकिन वो रुक गया और बोला, मैं अक्सर तुम्हारे पति के हाथ के मोमोज खाकर उसे जादुई तावीज दिया करता था, जिससे तुम्हारे दुकान की खूब बिक्री होती थी। वही मैं तुम्हें भी देने वाला हूँ। गरीब बुढ़े ने अपने थैली में से एक तावीज निकाली। इस तावीज को तुम अपनी दुकान पर बांध दो और अपना व्यापार देखो। कैसी तावीज? उन्होंने तो मुझे इस बारे में कभी कुछ नहीं बताया। ये लो, और अब से मैगी और मोमो को साथ में मिलाकर बनाना शुरू कर दो। तुम मैगी बहुत अच्छा बनाती हो और अपने पति की मदद से मैगी और मोमोज को मिलाकर उसका व्यापार करो। इतना कहकर गरीब बुढ़ा वहां से चला जाता है। रीमा घर जाकर सारी बातें श्याम से बताती है। श्याम सारी बातें सुनकर कहता है, कई साल पहले एक बार ये गरीब बूढ़े बाबा हमारे दुकान पर आए थे। मैंने इन्हें मोमोज खिलाए, तब भी उन्होंने मुझे एक तावीज दी थी, जिसे मैंने हमारे मोमोज की दुकान पर लगाई और दुकान चलने लगी। लगता है ये वैसा ही तावीज है। उन्होंने ये भी कहा हमें मैगी मोमोज बेचने चाहिए, मैगी और मोमोज का मिश्रण। जैसा उन्होंने कहा है हमें वैसा ही करना चाहिए, इससे हमारे व्यापार में सिर्फ बढ़त ही होगी। श्याम की बात सुनकर रीमा ने अपने दुकान पर गरीब बूढ़े बाबा की तावीज बांध दी और मैगी मोमोज बनाना शुरू किया। देखते ही देखते पूरे मनाली में मैगी मोमोज की चर्चा होने लगी। रीमा के हाथ के मैगी मोमोज टूरिस्टों को इतने पसंद आने लगे कि हर कोई बड़े चाव से खाने लगा। अन्य मोमोज वाले अपना व्यापार बंद करके वहां से चले गए और श्याम की तबीयत पहले से बहुत ठीक हो गई। अब से मैं भी तुम्हारा हाथ बटाऊंगा, हमारा व्यापार और चलने लगेगा। हमारे मैगी मोमोज अब सबको पसंद आने लगे हैं। क्यों ना हम अपना व्यापार हाथ गाड़ी से एक कैंटीन में बदल लें और तरह तरह के मैगी मोमोज बनाकर बेचें। इससे हमारा मुनाफा होगा। कैंटीन ही नहीं, बल्कि अब हम मोमोज की पूरी फैक्ट्री खोल देंगे। तुमने पूरा परिवार बखूबी संभाल लिया, मेरे ना होने के बावजूद। इससे ज्यादा गर्व मुझे कभी नहीं हो सकता। श्याम और रीमा ने एक बड़ी सी मोमोज की कैंटीन खोल दी। उनका व्यापार पहले से 2 गुना ज्यादा चलने लगा और वो खुशी खुशी अपने परिवार के साथ फिर से रहने लगे।